হেঁটে হেঁটেই কলেজে আসলাম। গতকালের মতো আজকেও জান্নাত আমাদের রুমে পড়ছে। টাইম প্রায় শেষ, অনেক আগেই লেখা শেষ হয়ে গেছে। শুধু জান্নাতের জন্য বসে আছি। এক্সাম টাইম শেষ হতেই পেপার টান দিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। টেবিলের উপর যে ফোন রেখে গেছে সেটা হয়তো খেয়ালই করেনি। ফোনটা হাতে নিতেই জান্নাতের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। বারবার ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া দিচ্ছিল না। কোনো উপায় না পেয়ে হাত ধরলাম। এতটা সময় ডাকছি, শুনতে পাও না? জানোয়ার কোথাকার, তুই আমাকে স্পর্শ করার সাহস পেলি কোথায়? তোর মতো কুলাঙ্গার ছেলের জন্য স্কুল কলেজের ম্যাডামরাও নির্যাতিত। কুত্তার বাচ্চা, তোকে আমি খুব শীঘ্রই কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। আমার কথাটা একবার শোনো। কোনো কথা বলবি না। আপনার ফোন। জান্নাতকে ওর ফোন দিয়ে একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মাথাটা ঝিনঝিন করছিল। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসতে লাগলাম। মাথার মধ্যে কিছু কথা ঘুরপাক খাচ্ছিল। কেন আমি জান্নাতের এমন বাজে কথায় কোনো প্রতিবাদ করলাম না? যেখানে কলেজের সব স্টুডেন্টদের মাঝে থাপ্পড় আর বাজে কথা বলল, সেখানে আমি চুপ করে থাকলাম কেন? নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আগে থেকে আব্বু আম্মু আর ভাইয়া নিচে বসে কিছু একটা কথা বলছিল। ওনাদের সাথে কোনো কথা না বলে রুমে আসতে লাগলাম। নিলয়, এদিকে আয়। বলো। তোর সাথে এত কিছু হয়ে গেছে, আমাদের একবারও বলার প্রয়োজন মনে করলি না? আমার সাথে আবার কি হবে? নীল আমাদের সব কথা বলছে। ও ও, আর তোর গালে এটা কি? রিক্সায় আসতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার উপর রেগে আছিস? না। তাহলে কথা বলছিস না কেন? তুমি আমার সাথে কথা বললে বিরক্ত হও, তাই তোমাকে বিরক্ত করি না। তোর সাথে এমন ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দে বাবা। কি বলছো এসব? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? বাবারা কখনো ছেলেদের কাছে ক্ষমা চাইতে নেই। তাহলে বল, আমার সাথে রাগ করে থাকবি না আর কখনো? ঠিক আছে, থাকবো না। ফ্রেশ হয়ে আয়, একসাথে লাঞ্চ করব। রুমে এসে বাথরুমে ঢুকবো, তখনই পেছন থেকে কারো হাত কাঁধের উপরে পড়লো। ঘুরে তাকাতে দেখলাম ভাইয়া। তুই এখানে আসতে গেলি কেন? তোর গালে ওটা কিসের দাগ? ছাড় না এসব। তুই বলবি কি না? থাপ্পড়ে। কে মারছে? আজকের সব কথা বললাম। তুই থাক, আমি আসছি। কোথায় যাচ্ছিস? ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে। সেটার দরকার নেই। আর এসব যেন আব্বু আম্মু কেউ না জানে। কিন্তু নিলয়। ভাইয়া। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়। কয়েকটা দিন এভাবেই কেটে গেল। বন্ধুদের সাথে আড্ডাতে না যাওয়া, বাসায় থেকে খাওয়া আর ঘুমটাই যেন রুটিন হয়ে গেছে। আজ প্রায় এক সপ্তাহ বাসার বাইরে যাওয়া হয় না। রাতে আম্মু খাওয়ার জন্য ডেকে গেলেন। খাবার টেবিলে বসে আছি, তখন ভাইয়া বলল, আব্বু, আমি চাইছি নিলয় অরিতার বাসায় গিয়ে কয়েকদিন থেকে আসুক। বাসায় একা একা থেকে হয়তো বোরিং হয়ে গেছে। আর সেখানে অরিতার ছোট বোন আয়রা কানাডা থেকে বাসায় আসছে। ওর সাথে ঘোরাঘুরি করলে হয়তো মন ভালো হয়ে যাবে। আর আলাদা করে অরিতা তো আছেই। কথা ভুল বলিস নাই নিলয়। হ্যাঁ বলো। তা কাল তাহলে রওনা দে। ভাইয়া, আমি তোর শালিকে চিনিই না, তাহলে সময় কাটাবো কি করে? আস্তে আস্তে পরিচিত হবি। ও। কাল সকালে তুই রওনা দিবি, কেমন? সবাই মিলে খাবার খেয়ে রুমে আসলাম। ভাবির বোন আইরাকে কখনো দেখিও নি। কথা বলে তো অনেক দূরের ব্যাপার। যতটুকু জানি মেয়েটার প্রচুর পরিমাণে জেদ। সে যেটা বলবে সেটাই নাকি হবে। ভাইয়া ভাবির বিয়ের সময় প্রিয়ার থেকে শুনেছিলাম এক্সামের জন্য বিয়েতে আসতে পারিনি। সে যাই হোক, এসব ভেবে আমার লাভ নেই। এখন ঘুমিয়ে যাওয়াই ভালো হবে। রুমের লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে আসলাম। নীল, তুই কি ওর সাথে যাবি নাকি? না, ও একাই যেতে পারবে। তাছাড়া আজ অফিসে একটা মিটিং আছে। গাড়ি নিয়ে যাবি? না, বাসে করে যাব। রেগে আছিস আমার উপর? আব্বু, আমি একদম রেগে নেই। গতকাল তোমরাই বললে সেখানে কিছুদিন থাকতে, আর ওখানে যদি ভালো না লাগে কোথায় ঘুরতে যাব, তাই গাড়ি নিয়ে কোনো লাভ নেই। যেটা ভালো মনে করিস। ড্রেস প্যাক করা আছে। না, আর ড্রেস নিয়ে যাব না। কেন? দরকার হলে সেখান থেকে কিনে নিব। ঠিক আছে। এখন সব কথা রেখে নাস্তা করো। সবাই মিলে নাস্তা করে আমি রওনা দিলাম।